আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের ১২তম পর্ব। সম্মানিত দর্শক, আজকে আমি কথা বলবো এই সমাজের বহুল আলোচিত এবং সমালোচিত একটি বিষয় নিয়ে। আর বিষয়টি হচ্ছে অসম প্রেমের কারণ ও প্রতিকার। এটি আমাদের সমাজে চলমান একটি প্রক্রিয়া। অনেকে এটাকে মানে ইতিবাচকভাবে নেন, অনেকে এটাকে নেতিবাচকভাবে নেন। এর দুটো সাইড রয়েছে। আমার আজকে পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই অসম প্রেমের কারণ এবং প্রতিকার নিয়ে। আশা করি পুরো এপিসোড জুড়ে আমার সাথে থাকবেন। সম্মানিত দর্শক, এই অসম গল্পের বলিদান বা এই অসম গল্পের যারা ভিকটিম, তারা আসলে খুব নিরুপায় হয়ে যায়। তাদের কোনো আশ্রয় থাকে না। তারা যেন কিছুটা সমাজচ্যুত। সমাজের কেউ যেন তাদেরকে ভালো চোখে দেখেন না। হয়তো কিছু লোক এটাকে সাপোর্ট দেন বা যারা এটার সাভারার, তারা হয়তো এটাকে পজিটিভলি নেন, কিন্তু অধিকাংশ লোক এটাকে নাক সিটকান, এটাকে সমালোচনার বস্তু বানিয়ে ফেলেন, এটাকে টক অফ দ্য কান্ট্রি বানিয়ে ফেলেন। এগুলো অনেক ব্যাপার। তো যারা এই অসম প্রেমের সাক্ষী হয়ে যান, আসলে এটা হয় কেন? এর মৌলিক কারণগুলো আমাদের একটু চিহ্নিত করা দরকার। আমি এর কারণ এবং প্রতিকার আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব, কারণ এটি এই সমাজ ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। পৃথিবীর ইতিহাসে এই অসম প্রেমের অনেক গল্প রয়েছে। আপনারা আমার থেকে নিশ্চয় অনেক ভালো জানেন। তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে এই অসম প্রেমের বলিদান যারা যারা এই অসম প্রেমের গল্পের নায়ক এবং নায়িকা, এবং যারা এই অসম প্রেমের পথে বাধা, তাদের কিছু বিষয় আমি আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই। আমাদের দেশে এরকম অসম প্রেমের অনেক গল্প দেখা যায়, যে ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত অহরহ হতে দেখা যায়। যেমন ধরে নিন, একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করেছে, উভয় পক্ষের গার্ডিয়ান এটা মেনে নিচ্ছে না, অথবা এক পক্ষ নিচ্ছে আর এক পক্ষ নিচ্ছে না, অথবা দেশীয় আইনে তাদের নানানভাবে মানে নাজেহাল করা হচ্ছে। তখন তারা কি করে? তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই পৃথিবীতে আর থাকবে না, তারা এই জীবন আর রাখবে না, তারা আত্মহত্যা করবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই ছেলে এবং মেয়ে দুজনই দেখা যায় গাছে উঠে একটা দড়ির দুই প্রান্তে দুইজন গলা বেঁধে ঝুলে পড়েন, অর্থাৎ একই দড়িতে দুইজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অথবা দেখা যায় দুইজন হাত ধরাধরি করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান, অথবা দুইজন একই সাথে বিষ পান করে মারা যান, অথবা দুইজন একই সাথে ঘুমের বড়ি খেয়ে মারা যান। এরকম নানান উপসর্গ আমরা লক্ষ্য করি। কিন্তু আসলে এর মূল জায়গাটা আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করি, আসলে এটা কেন হয়। নারী এবং পুরুষের একে অপরের প্রতি যে আকর্ষণ, একে অপরের প্রতি যে টান, এটা সৃষ্টিগতভাবে রব্বুল আলামিন এটা ফিট করে দিয়েছেন যে একে অপরের, অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল আকর্ষণ বোধ করবে। আর দুর্বল আকর্ষণ যদি না থাকে, তাহলে একে অপরের সাথে থাকবে কেন? এই সম্পর্ক বা টিকে থাকবে কেন? এই বিশ্ব ব্যবস্থা বা ঠিক থাকবে কেন? অর্থাৎ একজন আরেকজনের প্রতি যে দুর্বল আকর্ষণ বোধ করে, একজন আরেকজনের উপরে যে দায়িত্বশীলতা দেখায়, একজন আরেকজনের প্রতি যে রেসপেক্ট, যে সম্মান, যে ভালোবাসা দেখায়, এটার ভিত্তিটাই হচ্ছে এই অসমহক আর সমহক, এই প্রেমের গল্পের মূল জায়গা। তো কথা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করলো, এটা অনেকেই বললেন যে এটা অসম হয়েছে, হয়তো ফ্যামিলি স্ট্যাটাস মিলেনি, তারপরে হচ্ছে দৈহিক গঠনে মিলেনি, দৈহিক কালারে মিলেনি, শিক্ষাগত যোগ্যতায় মেলেনি, আর্থিক অবস্থায় মেলেনি, নানান মানে অপশন এখানে খুঁজে বের করা যায়। কিন্তু কথা হচ্ছে, ভালো লাগা এবং ভালোবাসার কি আসলে কোনো রং, বর্ণ, গন্ধ আছে? এর কি কোনো শ্রেণীভেদ আছে? নাই। এর একটাই কথা হচ্ছে, ভালো লাগা এবং ভালোবাসার কোনো শ্রেণীভেদ নাই। এটা যে কাউকে একজনকে ভালো লেগে যেতে পারে, আবার যে কাউকে ভালো নাও লাগতে পারে। কথা হচ্ছে, গার্ডিয়ান পছন্দ করে দিয়েছে ছেলে এবং মেয়ের জন্য, এখন এখানে পছন্দ নাও হতে পারে, আবার পছন্দ হলেও হতে পারে, আবার ছেলে মেয়ে না দেখাদেখি করেও পছন্দ হতে পারে। কিন্তু যেটা দেখা যায়, আমি বরাবরই একটা আয়াতের উদ্ধৃতি খুব বেশি দিয়ে থাকি, যেমন গতকাল রাতে মাহফিলে আমি এই কথাটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম, অর্থাৎ তোমরা
পছন্দ করে বিয়ে করো। একে অপরের প্রতি যে ভালো লাগা ভালোবাসার জায়গাটা এটা রব্বুল আলামিন আইডেন্টিফাই করে দিয়েছেন। কি আইডেন্টিফাই করেছেন? যে তোমরা একে অপরকে আগে ভালোবাসো, আগে ভালো লাগা থেকে তোমাদের মানে কি বলি, মানে বিবাহ বন্ধন পর্যন্ত যাবে। তো এখন একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে ভালোবাসে, পরিবার এটা মেনে নিচ্ছে না। যেমন আমি একটা গল্প বলবো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সুন্দর একটি গল্প তিনি লিখেছেন। আমি সেই জায়গা থেকে আপনাদেরকে একটু শোনাবো। তার আগে বলি, সিঙ্গাপুরের একজন স্পিকার, নামটা হচ্ছে তান চুয়ান জিন। এই তান চুয়ান জিন এবং একজন এমপি, অবিবাহিত এমপি, আনম্যারিড এমপি, ওনার নাম ছিল চেন লি হুই। এই চেন লি হুই এবং তানের ভিতরে এক প্রেমের সম্পর্ক গড়ে উঠল। একজন স্পিকার, আরেকজন হচ্ছে এমপি। এক রোমান্টিক ব্যাপার, খুব মজার গল্প। প্রধানমন্ত্রী বারবার স্পিকারকে সতর্ক করেছেন, এমপিকে সতর্ক করেছেন যে আপনারা এই প্রেমের জায়গা থেকে সরে আসেন, এটা খুব ভালো দেখাচ্ছে না, এটা খুব সমালোচনার জন্ম দিচ্ছে, গোটা দেশে এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। কিন্তু প্রেম কি কারোর শাসন বারণ মানে? এটা তো মানে না। তো এখন কি করলো, যখন চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেল, তখন স্পিকার তান এবং আপনার এমপি চেন লি হুই দুজনেই পদত্যাগ করলেন, কিন্তু তারা তাদের প্রেমের বন্ধনকে ছিন্ন হতে দেন নাই। মাশাল্লাহ। মানে এটা শুনতেও তো ভালো লাগে। একজন তার এমপি পদ ছেড়ে দিয়েছেন, আরেকজন তার স্পিকারের বিরাট সম্মানের জায়গা ছেড়ে দিয়েছেন, দিয়ে দুজন তাদের প্রেমের বন্ধনকে অটুট রেখেছেন। তথাপি তারা মানে এই এমপি পদ গেছে, তার দলীয় পদ গেছে, তারা অনেক দেশের অনেক বড় একটা সম্মানজনক পদ তারা হারিয়েছেন, এরপরে তারা তাদের মানে প্রেমের এই অসম সম্পর্ককে ধরে রেখেছেন। আরও একটি গল্পের প্রচলন আছে, এটা পৃথিবী বিখ্যাত একটা গল্প। সেটা হচ্ছে চীন দেশের উত্তরপ্রদেশের একটা গল্প এরকম, যে এখানে দুটো ছেলে মেয়ের ভিতরে একটা প্রেমের গল্প আছে, চমৎকার একটা গল্প। সেটা হচ্ছে কি, লিয়াং শানবো নামে একটা ছেলে আর হচ্ছে ঝু ইং তাই নামে একটা মেয়ে। তো সেই সময় বড় মেয়েদের লেখাপড়া করার সুযোগ ছিল না চীনে, যার কারণে একটা সময় যে তাদেরকে থেমে যেতে হতো। কিন্তু ঝু ইং তাই এমন একটা মেয়ে, তিনি লেখাপড়া করার পরে চিন্তা করলেন মেয়েদের যেহেতু আর পড়ালেখার সুযোগ নাই, সুতরাং কি করা যায়। তখন তিনি চিন্তা করলেন যে আমি মেয়ের পরিচয় না দিয়ে পুরুষের ছদ্মবেশে আমি পড়ালেখা করব। কিন্তু খুব ভেরি ইন্টারেস্টিং একটা স্টোরি, খুব খেয়াল করবেন। ঝুইং তাই চিন্তা করলেন যে আমি ছেলের ছদ্মবেশে আমি ইউনিভার্সিটিতে পড়বো, কলেজে পড়বো। তাই তিনি বাড়ি থেকে অনেক দূরের এক শহরে ছেলের বেশ ধরে তিনি রওনা করলেন। প্রতিমধ্যে এই যে লিয়াং শানবোর সঙ্গে তার দেখা হলো। লিয়াং শানবো একটু বোকাশোকা একটা ছেলে, সহজ সরল ছেলে। তো দুজনেই বন্ধুত্ব হয়ে গেল। প্রতিমধ্যে তারা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে সেখানে তারা 3 বছর পড়ালেখা করলো। করার পরে একে অপরের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। কিন্তু ওই যে লিয়াং ছেলেটা একটু বোকাশোকা, সে প্রকাশ করতে পারে না। কিন্তু ঝু, সে কিন্তু খেয়াল করেছে যে লিয়াংকে তার ভালো লাগে, আর লিয়াংও খেয়াল করেছে ঝুকে তার ভালো লাগে, কিন্তু একজন আরেকজনের কাছে আসতে পারে না, বলতেও পারে না। ঝু চিন্তা করলেন তাহলে এই ছেলেটাকে তোমার ভালো লাগে, এখন কী করা যায়। পড়ালেখা শেষে ঝু চিন্তা করলেন আমি যদি বাড়িতে ফিরে যাই, মানে পড়ালেখা চলাকালীন, তাহলে আমাকে তারা নাও আসতে দিতে পারে, অন্য জায়গায় বিয়েও দিয়ে দিতে পারে। সুতরাং আমি পড়ালেখা শেষ না করে যাব না। লিয়াংকে তার ভালো লেগে যায়। তো লিয়াংকে সে বুঝায় যে তাকে তার ভালো লাগে, কিন্তু লিয়াং একটু বোকাশোকা হওয়ার কারণে তার ইশারা ইঙ্গিতগুলো বুঝতে পারে না। দেখেন কি একটা অবাক গল্প হচ্ছে, 3 বছর তারা একসাথে পড়ালেখা করেছে, কিন্তু ঝু যে মেয়ে এটা লিয়াং জানতো না। এবং লিয়াং একটা সময় যে জানতে পারে যে তার মানে বন্ধুটা হচ্ছে মেয়ে, তখন সে তাকে বিয়ে করার একটা চিন্তা ভাবনা করে। তখন ঝু তাকে বলে যে লিয়াং তুমি আমার শহরে এসো, একদিন আমার বাড়িতে এসো, তাহলে আমি আমার এক বোনের সঙ্গে তোমার বিয়ে ঘটিয়ে দেব। যেহেতু তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না বা পারছো না, সুতরাং তুমি আমার বাড়িতে এসো, আমার শহরে এসো, আমি আমার এক বোনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। যাই হোক, ঝু চলে যায় বাড়িতে। ঝুর বাবা মা চিয়াং নামে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। কিন্তু লিয়াং একটু গরিব হওয়ার কারণে, আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে এই ছেলেটা টাকা ম্যানেজ করতে করতে অনেক দেরি লেগে যায়। যে ঝুয়ের শহরে যে যাবে এরকম অর্থকড়ি তার হাতে ছিল না, যার কারণে তার টাকা ম্যানেজ করতে অনেক সময় লেগে যায়। সময় লেগে যাওয়ার কারণে অনেকটা লেট হয়ে যায়। যেই দেখে ঝুয়ের বিয়ের প্রস্তুতি চলছে, তখন সে অনেক ব্যথিত হয়ে
ঝুয়ের সঙ্গে কথাবার্তা বলে সে বিদায় নিয়ে চলে আসে, কিন্তু তারা একে অপরের সঙ্গে কমিটমেন্ট আবদ্ধ হয় যে তারা একে অপরকে ভুলে যাবে না। একে অপরকে, এই যে প্রেমের, অসম প্রেমের যে একটা ব্যাপার, একজন ছেলে আরেকজন মেয়ে, অথচ তারা দুজনেই সহপাঠী হিসেবে পড়ালেখা করেছে, মনে করেছে তারা দুজনই ছেলে। এটা লিয়াং বুঝতে পারে নাই। তাহলে তাদের দৈহিক সম্পর্ক, তাদের মানসিক সম্পর্ক, উঠা বসা কতটা লিমিটেশন ছিল, কতটা সীমাবদ্ধ ছিল, কতটা শালীন মার্জিত ছিল, যে ঝু মেয়ে হয়ে হওয়ার পরও লিয়াং তাকে বুঝতে পারে নাই, আইডেন্টিফাই করতে পারে না যে সে তার এক মেয়ে বন্ধুর সঙ্গে মিশছে। সেলুট করি তাদের এই নৈতিক স্তরটাকে, এই নৈতিক বিল্ড আপের জায়গাটাকে। যাই হোক, লিয়াং চলে আসে। এসে লিয়াং কোনো একটা সময় খুব উন্নত একটা জীবনযাপন করতে শুরু করে, অর্থাৎ একটা প্রদেশের সে গভর্নর হয়ে যায়। কি মজার ব্যাপার, লিয়াং বোকাশোকা হয়েও চীনের একটা প্রদেশের গভর্নর হয়ে যায়, সে জীবনে অনেক উন্নত একটা অবস্থায় পৌঁছে যায়। তো পরে লিয়াং ঝুয়ের বেদনায় মর্মাহত হয়ে কোনো একটা সময় রোগাক্রান্ত হয়ে লিয়াং মারা যায়। সে আর বিয়ে করে না, সে ঝুয়ের চিন্তা ভাবনায় কুড়ে কুড়ে নিজেকে নিঃশেষিত করে একটা সময় মারা যায়। ঝু এই সংবাদটা শুনতে পায়। সংবাদটা শুনতে পাওয়ার পরে একদিন সে তার সমাধিতে আসে, অর্থাৎ লিয়াংয়ের সমাধিতে, তার ভালোবাসার টানে তার সম্মানে চলে আসে তার সমাধিতে। সমাধিতে আসার পর একটা মজার ঘটনা আছে, এটা চায়নাদের আর কি বিশ্বাস আর কি, যে ঝু তার সমাধির পাশে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে আবেদন করে, দোয়া করে যে লিয়াংয়ের কবরটা খুলে দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা ঝুয়ের দোয়া কবুল করে এবং লিয়াংয়ের কবরটা খুলে দেয়। তখন ঝু এর ভিতরে ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পরপরই কবরটা আবার বন্ধ হয়ে যায়। এটাকে চীনেরা দ্য বাটারফ্লাই লাভার্স নামে এটাকে বা প্রজাপতির ভালোবাসা নামে আখ্যা দেয়। এটা চীন দেশে বহুল প্রচলিত। যেমন আমাদের লাইলি মজনু, অ্যারাবিয়ান উপন্যাসে লাইলি মজনুর কথা আমরা শুনেছি। মজনু মানে তো পাগল, লাইলি মানে রাত। সে এক অন্ধকার রাত, অর্থাৎ খুব কালো কুশ্রী মেয়ের প্রেমে যে ছেলেটা পাগল হয়েছিল তাকে মজনু বলে মানুষ আখ্যায়িত করেছে। শিরি ফরহাদ, লাইলি মজনু, তারপরে আছে বাদশাহ শাহজাহান এবং মমতাজের গল্প তো আমরা শুনেছি। তারপরে আনারকলি সেলিমের গল্প আমরা শুনেছি। এরকম অসংখ্য গল্প আছে। তারপর রোমিও জুলিয়েটের গল্প আমরা শুনেছি, যে ইলিয়াড উপন্যাসের, বিখ্যাত উপন্যাসের দুই চরিত্র আমরা জেনেছি, শুনেছি, বুঝেছি। তো এই যে অসম প্রেম, যেমন আমাদের বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। এটাও কিন্তু একটা অসম প্রেমের গল্প। বয়সের কোনো ব্যবধান নাই, তারপরে আর্থিকভাবে কোনো মানে মিলমিশ নাই। অর্থাৎ মা খাদিজা ছিলেন ধনাঢ্য ঘরের ব্যবসায়ী মেয়ে এবং তিনি 3বার স্বামী পরিত্যক্তা। তিনবার তিনি তার 3জন স্বামী হয়তো মারা গিয়েছেন, তাদের থেকে তিনি ফিরে এসেছেন। তো তৃতীয় অথবা চতুর্থ স্বামী হিসেবে আমাদের নবীজি, প্রিয় নবীজিকে তিনি বরণ করে নিয়েছেন। এই যে অসম প্রেমের গল্প, শুধু তাই না, দ্য রোড টু মক্কা বইটা যদি আপনারা পড়েন, দেখবেন মোহাম্মদ আসাদ, সেই অস্ট্রিয়ার একজন নাগরিক যিনি অ্যারাবিয়ান কালচারকে ভালোবেসেছিলেন। এই বইটা পড়লে বুঝতে পারবেন যে কত বিশ্বমানের একটা বই। কতবার যে পড়তে ইচ্ছা হয় আর পড়েছি তার ইয়াদ নাই, মানে ইয়াদটা নাই। তো মোহাম্মদ আসাদ বিয়ে করেছেন এলিসা নামে একটা মেয়েকে, যার সন্তান সহ। দেখেন, এত বড় বিখ্যাত একজন সাংবাদিক, বিখ্যাত একজন পরিব্রাজক, তিনি বিয়ে করেছেন একটা বিবাহিত মহিলাকে। আগে একটা মেয়ে বিয়ে করেছিলেন তিনি, মেয়েটা ছিল ইয়াং, বয়সে অল্প। তো বাসর ঘরে ঢুকে মেয়েটা ভয় পাচ্ছে। তখন মোহাম্মদ আসাদ বললেন যে ভয় পেও না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। মেয়েটা কথা শুনে মেয়েটা পাশে ঘুমিয়ে পড়লো। মোহাম্মদ আসাদ মেয়েটাকে সারা রাত তার কাছে রাখলেন, কিন্তু টাচ করলেন না। পরের দিন তার মাকে ডেকে মেয়েটা বিদায় করে দিলেন। মেয়েটার মা আক্ষেপ করে বলছে যে এত ভালো একটা মেয়ে পেয়েও তুমি ভোগ করতে পারলে না। হ্যাঁ, কি আজীব ব্যাপার, যে একটা, ওই যে আমাদের দেশীয় ভাষায় বলে যে তন্নি ষোলশী একটা মেয়ে পেয়েও তুমি, এত সুন্দর একটা মেয়ে পেয়েও তুমি মানে ভোগ করলে না, তুমি তো দুর্ভাগ্য তোমার, তুমি একটা দুর্ভাগা লোক। যাই হোক, মোহাম্মদ আসাদ তার মানবতার খাতিরে ছোট মেয়েটাকে বিদায় করে দিয়েছিলেন। পরে একটা সময় বিয়ে করেছিলেন এলিসা নামে একটা মেয়ে, যিনি এই এলিসা ছিল একটা বাচ্চা সহ। পরে এলিসা মারা যায়। তো মোহাম্মদ আসাদ জার্মানিতে একটা মেয়েকে বিয়ে করেছিলেন একটা সময়, যে মেয়েটা তার থেকে অনেক বয়সে বড় ছিল। আমি যেটা বোঝাতে চাচ্ছি, মা খাদিজা এবং আমাদের রসুলের যে অসম বয়স এবং আর্থিক পার্থক্যটা, এটা লক্ষ্য করা যায়। তো অসম অনেক প্রেমের গল্প আছে। তো আমি আজকে আপনাদেরকে যে গল্পটা মূলত শোনাতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দারুণ একটা গল্প করেছেন। আজকে অসম অনেক প্রেমের কারণ এবং প্রতিকার আমি বলবো। তার ভিতরে একটা কারণ হচ্ছে যে
ভালো লাগা এবং ভালোবাসার কোনো বর্ণ নাই, কোনো গোত্র নাই, কোনো মানে বংশীয় কোনো শ্রেণীভেদ এটা মানে না। এটা এটা খাটো লম্বা কালো পরিষ্কার, বংশীয় অবংশীয় উঁচু নিচু এটা কোনো কিছু মানে না। ভালো লাগার কোনো বর্ণ নাই, ভালো যে কাউকে লাগতেই পারে। সুতরাং কারণের দিক থেকে বলবো ভালো লাগা, ভালো লাগার জায়গাটা যে কোনো কারণ হতে পারে। একজনের হাসি ভালো লাগতে পারে, একজনের গান ভালো লাগতে পারে, একজনের মানসিকতা ভালো লাগতে পারে, একজনের চেহারা ভালো লাগতে পারে, একজনের জ্ঞান গরিমা ভালো লাগতে পারে, এগুলো হতে পারে। যেমন ছদ্মনাম রুনা এবং রবিন, আমি ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলছেন রুনা এবং রবিনের কথা। এই রুনা আর রবিনের গল্পটা কি? রুনা হচ্ছে একটা স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে, আর রবিন হচ্ছে এক কলেজ পড়ুয়া ছেলে। দুজনের মিল হচ্ছে দুজনই সংস্কৃতিমনা লোক, অর্থাৎ রবিন হচ্ছে খুব উন্নত সংস্কৃতিবান একটা ছেলে এবং সামাজিক কাজের সঙ্গে সে জড়িত। আর রুনা হচ্ছে একজন বিতার্কিক, নাচ গানে পারদর্শী এবং মেধাবী মেয়ে। তো ছেলেটা অর্থাৎ রবিন হচ্ছে গরিব ঘরের ছেলে, আর রুনা হচ্ছে রুনার বাবা হচ্ছে আপনার একজন হার্টের বিশেষজ্ঞ ডাক্তার, আর মা হচ্ছে অধ্যাপিকা। তো দুজনে যখন প্রেম করলো, যে এটা জানাজানি হয়ে গেল, জানাজানি হয়ে যাওয়ার পরে রুনার পরিবার এখন আর মানে না। মেয়েটাকে নানানভাবে তারা তীক্ষ্ণ দৃষ্টিতে রেখেছে, কঠিন শাসনের বেড়ি পরিয়ে তাকে রেখেছে যে ওই ছেলের সঙ্গে যেন না মিশতে পারে। কিন্তু প্রেম কি আসলে কোনো বাধা মানে? প্রেম কি শিকল দিয়ে বেঁধে রাখা যায়? তো যাই হোক, রুনা এবং রবিন কিন্তু তাদের প্রেমের সম্পর্ক ধরে রেখেছে। তো একদিন অর্থাৎ মেয়েটি যখন এসএসসি পরীক্ষা আসলো, এসএসসি পরীক্ষা দেওয়াকালীন সময়ে মেয়েটি ছেলেটির হাত ধরে পালিয়ে গেল। এখন ওই যে মানে অধ্যাপিকা মহিলা এবং হার্টের ডাক্তার তারা মিলে করলেন কি, এই রবিনের মা বাবা সহ 5 জনের নামে মামলা দিলেন। মামলা দিলে ব্যাপারটা কি দাঁড়ালো, নারী ও শিশু নির্যাতন আইনে বা নারী ও শিশু অপহরণ আইনে তাদেরকে পুলিশ চার্জশিট দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দিল। যাক, মা বাবা জেল খাটছে, এদিকে রুনা এবং রবিন 1.5 মাস পরে ফিরে আসলো, এসে কোর্টে অর্থাৎ আদালতে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার পরে অর্থাৎ এই রুনার পরিবার পক্ষ, তার ফ্যামিলি পক্ষ রুনাকে বোঝাতে লাগলো মিথ্যা কথাগুলো, তাকে শিখিয়ে দিয়ে উকিলের মাধ্যমে শিখালো যে তুমি বলবে যে তারা আমাকে অপহরণ করেছে, আমি অপ্রাপ্তবয়স্ক আনম্যাচিউরড একটা মেয়ে, আমাকে তারা কি করেছে, আমাকে তারা অপহরণ করে নিয়ে গেছে, এটা তুমি 7 ধারা জবানবন্দি দেবে। নারী ও শিশু অপহরণ এই ব্যাপারটা রুনা মেনে নিতে পারেনি, যে এটা তো মিথ্যা কথা। তাকে যা শিখালো সে আদালতে যে সম্পূর্ণ 22 ধারায় জবানবন্দি দিল উল্টা। ওরা যে 7 ধারা জবানবন্দি রেকর্ড করেছিল, রুনা কোর্টে যে সম্পূর্ণ উল্টে দিল এবং বলল যে না, রবিন আমাকে অপহরণ করেনি, আমি স্বেচ্ছায় গিয়েছি, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে, আমার মনের মিল রয়েছে। বরং সে তার পরিবারের উপরে সে অভিযোগ করলো যে আমার মা আমার মুখে থুতু নিক্ষেপ করেছে, আমার বাবা আপনার প্যান্টের বেল্ট খুলে আমাকে মারধর করেছে, তারপরে তারা আমাকে ঘুমের ভিতরে ইঞ্জেকশন দিয়েছে, আমাকে অনেকভাবে টর্চার করেছে। সুতরাং আমি জেনে বুঝে রবিনের হাত ধরে পালিয়ে গেছি, এখানে তার কোনো অপরাধ নাই। তো এখন তাহলে মেয়েটাকে কি করা যায়? মেয়েটাকে আদালত বলল তাহলে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। মেয়েটি যেতে অস্বীকৃতি জানালো যে না, আমি বাড়িতে যাব না। তখন আদালত রায় দিল তাহলে মেয়েটিকে মহিলা অধিদপ্তরের সেফ হোমে রাখার জন্য। মেয়েটাকে সেফ হোমে রাখা হলো। এদিকে রবিন এবং তার পরিবারের জামিন হলো। যদিও নিম্ন আদালত এটা জামিনের কোনো বিধান নাই, এটা উচ্চ পর্যায়ে আদালত থেকে তারা জামিন নিয়ে রবিন ঢাকায় চলে গেল এবং একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সে অনার্স করতে শুরু করলো। এদিকে যেদি মেয়েটি সে খুব মেধাবী, সে সেফ হোমে থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 সহ গোল্ডেন A+ পেয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাক, সে সেফ হোমে থাকছে, এদিকে বিচার চলছে। রবিন আবার এলাকায় এসে আর্তনাদ নামে একটা সামাজিক সংগঠন গড়ে তুললো। এই আর্তনাদের সে আবার প্রেসিডেন্ট, সভাপতি হয়ে গেল এবং তারা অনেকগুলো সামাজিক কাজ করেছিল ওই আর্তনাদের ব্যানারে। বিচার চলমান। এদিকে আদালত ওই যে মেয়েটা রুনার যে জবানবন্দি দিল, এই জবানবন্দি তার আমলে নিল না, কারণ সে অপ্রাপ্তবয়স্ক। এই বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক এই অজুহাতে রুনার কোনো জবানবন্দি আদালত গ্রহণ করেনি, যার কারণে এখন এই রবিনের পরিবার পড়ে গেল বিপদে। কি সেটা? নারী ও শিশু অপহরণ মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার দেখানো হলো। মামলা চলমান ছিল। 14 জন সাক্ষীর সাক্ষী গ্রহণের মধ্য দিয়ে, চরম মিথ্যাচারের মধ্য দিয়ে রবিনের 14 বছরের জেল হয়ে গেল। কারণ এই মামলায়, এই অপহরণ মামলায় মানে যাবজ্জীবন জেল হতে পারে,
অথবা 14 বছর সশ্রম অর্থদণ্ড সহ কারাদণ্ড হতে পারে। তো রবিন দেখেন দুইটা নিষ্প্রাণ কিভাবে মানে এক নির্যাতনের এক মিথ্যা সাজানো মামলায় কিভাবে ফেসে গেল তারা। সেই একজনের ঠিকানা হলো কারাগারে 14 বছরের জেল, আর রুনার হলো সেফ হোমের ঠিকানা। রুনাকে বলা হলো যে তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, বলে না আমি পরিবারের কাছে ফিরে যাব না, তার ঠিকানা হলো সেফ হোম। সেফ হোম বলল যে রুনা যতদিন প্রাপ্তবয়স্ক না হবে, যতদিন সাবাল্লিকা না হবে, রুনা ততদিন সেফ হোমে থাকবে। রুনা সেটা মেনে নিল, রুনা সেখানে থাকতে লাগলো, এদিকে রবিনের 14 বছর জেল সে খাটতে লাগলো। দেখেন প্রেমের বন্ধন কি অটুট। আপনি বলবেন এটা অসম প্রেমের গল্প, এই অসম প্রেমের গল্পের সমাধান একটাই আমার কাছে, এর সম্পর্ক মেনে নেওয়া। পিতামাতা ভিলেন হতে পারবে, রিলেটিভ ভিলেন হতে পারবে না, উকিল সাক্ষীর ভিলেন হতে পারবে না, বরং এই প্রেমের সম্পর্ককে মেনে নিয়ে দুজনকে মিলেমিশে থাকার বন্দোবস্ত করে দেওয়া আমি মনে করি গার্ডিয়ান পক্ষের দায়িত্ব। কারণ এই অসম প্রেমের গল্প, এই অসম প্রেমের বিষয়টা মেনে নিতে যদি পরিবার কার্পণ্য করে তাহলে ওরকম অ্যাক্সিডেন্ট ঘটবে, একসাথে আত্মহত্যা করবে, একসাথে গলায় দড়ি দেবে, একসাথে দেশান্তরিত হয়ে যাবে, অনেক কিছু হতে পারে। এজন্য একটাই প্রতিষেধক, একটাই প্রতিকার, এই অসম প্রেমের গল্পের একটাই হচ্ছে উপসংহার, সেটা হচ্ছে সম্পর্ক মেনে নেওয়া। খেয়াল করে দেখুন রবিন এবং রুনা দুইটা নিষ্প্রাণ মানে ছেলে এবং মেয়ে, একজন কিশোরী আর একজন হচ্ছে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে। তো প্রেম করে 1.5 মাস তারা কাছে থাকতে পেরেছে, হয়তো পালিয়ে থেকেছে, জানি না কতটুকু তারা কাছে আসার সুযোগ পেয়েছে একে অপরের। এরপরও এই অসম গল্পের শেষ হলো কিভাবে, রুনার মা বলল যে আমরা ন্যায় বিচার পেয়েছি, যখন নাউজুবিল্লাহ রবিনে যখন 14 বছর জেল হয়ে গেল তখন বলছে আল্লাহ সঠিক বিচার করেছেন। হ্যাঁ, মা বলতেছেন অধ্যাপিকা, তিনি নাকি আবার শিক্ষা দিয়ে বেড়ান, তিনি কি যে অধ্যাপনা করেন, এইসব অধ্যাপকদের হাতে যে আনাড়ি ছাত্র তৈরি হবে তাদের অবস্থান কি হবে সেটা আমি আর বোঝাতে পারছি না। এই অধ্যাপিকা আদালতের চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, মানে রবিনের 14 বছরের জেল হওয়াতে তিনি উল্লাস করেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ সঠিক বিচার করেছেন, নাউজুবিল্লাহ। আর যিনি হার্টের ডাক্তার, মেয়ের হার্টের খবর রাখেন না, তিনি নাকি হার্টের ডাক্তার, তিনি বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ যোগ অজ্ঞ। এদেরকে বিশেষজ্ঞ বলতে হবে এইভাবে যে বিশেষ সন্ধি বিচ্ছেদ করতে হবে, বিশেষ যোগ অজ্ঞ, এরা হচ্ছে বিশেষ অজ্ঞ। হ্যাঁ, এই বিশেষজ্ঞ হার্টের ডাক্তার মেয়ের হার্টের খবর রাখে না, তিনি বিশেষজ্ঞ ডাক্তার। অধ্যাপিকা, তিনি শিক্ষা বিতরণ করে বেড়ান, জ্ঞান বিতরণ করে বেড়ান, অথচ তিনি নিজেই মূর্খ, নিজেই সমাজের বড় বোঝা, নিজেই সমাজের বড় ভিলেন, নিজেই সমাজের শান্তির অন্তরায়, নিজেই তার সন্তানের শান্তির অন্তরায়। তো যাই হোক, রবিন এবং রুনার সম্পর্ক মেনে নিতে পারেনি আপনার উচ্চ সম্পর্কের জায়গায়, অর্থাৎ অধ্যাপিকা এবং ডাক্তার, তারা মনে করেছে তারা এলিট পার্সন লোক, সম্ভ্রান্ত লোক, অনেক বড় পারিবারিক ফ্যামিলি স্ট্যাটাস তাদের অনেক বড়, সুতরাং রবিনের সঙ্গে রুনার যায় না, এই কারণে তারা তাদের মেয়েটাকে হারিয়েছিল। রুনার কখনো তার বাবার বাড়িতে ফিরে যায়নি। জানি না রবিনের 14 বছর জেলের পরে তারা আবার মিলিত হয়েছে কিনা, এটা আমার জানা হয়নি আর জানতে পারিনি। সুপ্রিম কোর্টের উকিল বলেছেন যে দুজনেরই দুইটা জায়গা থাকা শুরু হলো, একজন সেফ হোমে আরেকজন হচ্ছে কারাগারে। তারপরেও তাদের প্রেমের বন্ধন অটুট ছিল এবং রুনা যে 22 ধারে জবানবন্দি দিয়েছিল, এটা তাদের দুজনের প্রেমের অটুট বন্ধনকে অক্ষুণ্ণ রাখার জন্য রুনা তিনি 22 ধারে জবানবন্দি দিয়েছিলেন রবিনের পক্ষে। দেখেন পিতা মাতা সব মিথ্যা হয়ে যায়, সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, দুজনের হৃদয়ের বন্ধনে, দুজনের হৃদয়ের চাওয়া পাওয়ার কাছে এ সমাজে সব মিথ্যা হয়ে যায়। অথচ এই সমাজপতিরা, এই সমাজের বুদ্ধিজীবীরা, সুশীল সমাজের সুনাগরিকেরা এই সন্তানের এই চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেন না, সন্তানের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেন না। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের পায়ের ধুলি স্পর্শ করে অনুরোধ করব, এই অসম প্রেমের গল্পগুলো যদি আপনি কখনো সাক্ষী হয়ে যান, একটাই সমাধান আমি আপনাকে বলবো, এই সম্পর্কটা মেনে নেবেন। এই সম্পর্কটা মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। দুটো মনকে ভেঙে দেওয়া, মানুষ বলে না মন ভেঙে দেওয়ার মসজিদ ভেঙে দেওয়া সমান কথা। মন ভেঙে দেবেন না, তারা যদি মিলে থাকতে পারে আপনার আমার সমস্যা কোথায়? তারা দুজনেই যদি বনিবনা করে, তারা দুজনেই যদি তাদের দুজনের মনের সন্ধি করে থাকতে পারে, তাহলে আপনার আমার সমস্যা কোথায়? থাকুক না তারা। আপনি তো সন্তানের ভালো চান, গার্ডিয়ান হিসেবে। গার্ডিয়ানশিপ আপনার কি, একটা বাচ্চার প্রতি আপনার যে দায়িত্ববোধের জায়গাটা, সেটা হলো আপনার বাচ্চা যাতে ভালো থাকে, আপনার বাচ্চা থেকে সুখী সমৃদ্ধ হয়, আপনি তো সেটাই চেষ্টা করবেন। তো সে যদি তার পার্টনারের সাথে ভালো থাকে, তার পছন্দের মানুষের সাথে ভালো থাকে, তাহলে আপনার সমস্যা কোথায়? এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমার অবজারভেশন আনলিমিটেডের 12তম পর্বে আমি বলবো এই অসম প্রেমের
শেষটা যেন তাদের মিল মহব্বতের মধ্য দিয়ে হয়। সকল গার্ডিয়ানের প্রতি আমার অনুরোধ থাকবে, অসম প্রেমের হোক তাদের বডিতে অসম, হোক তাদের চিন্তা চেতনায়, হোক তাদের আর্থিক অসঙ্গতি, হোক তাদের চেহারা শুরুতে, যেভাবে হোক না কেন, যদি তারা মিলে যেতে পারে তাহলে আপনাদের মেনে নেওয়া উচিত। এখানে আর কোনো প্রকার ইন্টারফেয়ার করা বা এখানে কোনো প্রকার তাদের ভিতরে একটা ডিভাইডেশন আনাটা আমি মনে করি না যে এটা কোনো ভালো কাজ। এই জন্য সকল গার্ডিয়ানের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, বিয়ের উপযুক্ত ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিন, তার পছন্দের ছেলে মেয়ের সঙ্গেই বিয়ে দিয়ে দিন, এবং এই অসম গল্পগুলা, এই অসম প্রেমের কাহিনীগুলাকে আপনারা সুন্দর সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে মেনে নিন। তাহলে সমাজে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক জিনা ব্যভিচার কমে যাবে, অনেক ধর্ষণ কমে যাবে, অনেক মানুষের চারিত্রিক নিরাপত্তা আসবে, অনেক মানুষের ইমানের নিরাপত্তা আসবে, অনেক মানুষের সামাজিক দায়বদ্ধতার জায়গাটা অটুট থাকবে। যাই হোক, ভালো থাক রবিন এবং রুনারা, ভালো থাক লিয়াং এবং ঝু, ভালো থাক আমি বলতেছিলাম সেই সিঙ্গাপুরের স্পিকার তান এবং তার হচ্ছে স্বামী, অর্থাৎ তাদের ভালোবাসার জিনিস লি হুই, তারা ভালো থাক লাইলি মজনু, ভালো থাক শিরি ফরহাদ, ভালো থাক রোমিও জুলিয়েট সহ পৃথিবীর সব অসম প্রেমের সাক্ষী যারা, অসম প্রেমের গল্পে চরিত্রবান যারা। তো আমি আজ এ পর্যন্ত কথা রাখছি। সম্মানিত ভিউয়ার্স, একটা কষ্ট না হলে একটা শেয়ার দিবেন, একটা কমেন্ট করবেন যদি পারেন। আশা করি আপনার খুব বেশি কষ্ট হবে না। আমি গুনাহগার, এ তাহাজ্জুদের নামাজ পড়েই আপনাদের উদ্দেশ্যে দোয়া করেই ভিডিও বানাতে বসলাম। সবার জন্য দোয়া আমার ভাইরা। তো আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আমার পর্বগুলো কেমন লাগছে, এটা সামাজিক কোনো উপকারে আসছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে। তো সম্মানিত অডিয়েন্স, আজকে আমার 12তম পর্ব এখানেই শেষ করছি। গদ্দার সেভি আজাদি, জালিম সেভি আজাদি, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।